সঙ্গে ইন্দ্রনীল সেন বলল যে হ্যাঁ ঠিক আছে, পাওয়া যাবে। তা আমি জিনিসটা খুব অপমানিত বোধ করলাম যে আমি যখন চাইলাম তখন না বলল। বাবুল যেই ফোন করলো অমনি সঙ্গে সঙ্গে বলছে খালি আছে। বহু ভালো শিল্পী যারা রিয়েলি ভালো গান করে তারা সব এক্স চিফ মিনিস্টারের লেখা গান, সুর করা গান সব রেকর্ড করেছে, করে সেগুলো আবার টিভিতে বাজানো হচ্ছে। তো এই করে গানের জগৎটা একদম জঘন্য হয়ে গেল। নীল সেন কিন্তু জীবনে কারোর কাছে গান শেখেনি, কোনো গানের তালিম নেয়নি, এবং যা রিমেক গান করেছে সব ও নিজের কোম্পানিতে সব অন্য আর্টিস্টদের গান রিমেক করে সেগুলো হিট করিয়ে। এবং ও যেহেতু চিফ মিনিস্টার, আগের চিফ মিনিস্টারের কাছের লোক ছিল বলে সব ক্লাব ওকে নিত এবং অনেক অনেক টাকা দিয়ে নিত। সরকার পরিবর্তন হয়েছে, অতি প্রতীক্ষিত এই পরিবর্তন। ঠিক তারপরেই একের পর এক দলবদল, জার্সি বদল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে সঙ্গীত জগতে শিল্পীদের একটি ক্ষোভ উগড়ে উঠছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। আপনিও গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন, কেন? প্রথম ঘটনা হচ্ছে, আমার জানা ছিল যে রবীন্দ্র সদনটা কোনো পার্সোনাল নামে দেওয়া হয় না। তা আমার একটা কোম্পানি আছে যেটাতে আমি মিউজিক্যাল প্রোগ্রাম করি। কোম্পানিটার নাম হচ্ছে ভয়েস অ্যান্ড ভিশন। তা আমি সেই কোম্পানির নামে একটা চিঠি দিয়ে একটা অনুষ্ঠান করব বলে আমি রবীন্দ্র সদনটা বুক করেছিলাম। আমার কাছে খবর ছিল যে রবীন্দ্র সদনটা ওই তারিখে খালি আছে, কিন্তু আমি চিঠি দেবার পরেও আমাকে জানানো হলো যে ওই তারিখে খালি নেই, পাওয়া যাচ্ছে না। কিন্তু তখন বাবুল সুপ্রিয় যেহেতু আমার হাতে তৈরি, আমি ওকে অনেক ব্যাক করেছি, আমার সঙ্গে বম্বে গেছে। আমি বম্বেতে বাপি লাহিড়ী থেকে আরম্ভ করে সব বড় বড় মিউজিক ডিরেক্টরের বাড়িতে ওকে নিয়ে গেছি। ও ইন্দ্রনীল সেনকে ফোন করলো যে আমি গাইবো, হলটা ব্যবস্থা করে দাও। ও যেই ফোন করলো সঙ্গে সঙ্গে ইন্দ্রনীল সেন বলল যে হ্যাঁ ঠিক আছে, পাওয়া যাবে। তা আমি জিনিসটা খুব অপমানিত বোধ করলাম যে আমি যখন চাইলাম তখন না বলল। বাবুল যেই ফোন করলো অমনি সঙ্গে সঙ্গে বলছে খালি আছে। তা আমি প্রোগ্রামটাই করলাম না, আমি হলও বুক করলাম না। এবং তারপরে দেখলাম যে ওর মানে ও এত বেশি সব জায়গায়, যেখানে আমাদের এক্স চিফ মিনিস্টারের মিটিং হচ্ছে সেখানে ওর গান বাজছে, ও গাইছে, ওকে গাইতে বলছে। তারপরে আমি দেখলাম বহু ভালো শিল্পী যারা রিয়েলি ভালো গান করে তারা সব এক্স চিফ মিনিস্টারের লেখা গান, সুর করা গান সব রেকর্ড করেছে, করে সেগুলো আবার টিভিতে বাজানো হচ্ছে। তো এই করে গানের জগৎটা একদম জঘন্য হয়ে গেল। কারণ আমার প্রথম কথা হচ্ছে, আমি গানের বাড়ির ছেলে। আমার আপন পিসি উৎপলা সেন, আমার আপন পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়, আমার আপন মামা নজরুল গানের সম্রাট ধীরেন বসু, আমার কাকিমা সাবিত্রী ঘোষ। তা ন্যাচারালি আমি ওই বাড়ির থেকে বিলং করেছি। আমি নিজে শ্যামল মিত্রর কাছে 12 বছর গান বাজনার তালিম নিয়েছি। তা আমি একটা জিনিস জানতাম, ইন্দ্রনীল সেনের একটা কোম্পানি ছিল, রেকর্ড কোম্পানি, ওই নিজেই খুলেছিল। তাতে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে ওর কোম্পানিতে চাকরি করতো, এবং যত গান রিমেক করতো সব ও নিজে গাইতো। কোনোটা ওর নিজের গান না, নয় হেমন্ত, নয় মান্না, নয় সতীনাথ, নয় শ্যামল মিত্র। তাদের গান সব রিমেক করে করে ওগুলো বাজারে ছেড়ে ওগুলো হিট করাতো। এবং তো ওই ওই করে করে তারপরে যেহেতু ও ওই সময়কার চিফ মিনিস্টারের কাছের ছিল বলে সব ক্লাব ওকে নিত, এবং যে টাকা দিয়ে ওকে নিত সে টাকার আর্টিস্ট ও ছিল না ওই সময়কার দিনে আর কি। তো এই করে করে গান বাজনার জগৎটাকেও নষ্ট করে দিল। এবং
বহু শিল্পী তখন, ও যেহেতু সুর করেছে, এক্স চিফ মিনিস্টার গান লিখেছে, কেউ আওয়াজ করতে পারতো না, কেউ কিছু বলতে পারতো না। সবাইকে যখন গিয়ে অ্যাপ্রোচ করতো, সঙ্গে সঙ্গে তারা রাজি হতো। তখন তাদের বলার কোনো রাস্তা ছিল না। তারা আমাকে হয়তো ফোনে বলতো, বা আমি তাদের ফোনে বলতাম, কি করে এই গানটা গাইলে, এই লেখাটা তো খুব বাজে। তখন বললো না, কোনো উপায় নেই, আমাকে ইন্দ্রনীলদা ফোন করে যে গাইতেই হবে, যেহেতু আমি পশ্চিমবাংলায় থাকি। জোর করে গাওয়ানো হতো? জোর করে গাওয়ানো হতো। ন্যাচারালি সেগুলো শুনে শুনে দেখলাম যে গান বাজনার জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এবং তখন ইন্দ্রনীল সেন সবাইয়ের কাছে অ্যাপ্রোচ করে করে, যেহেতু ও তখনকার চিফ মিনিস্টারের খুব কাছের ছিল এবং ও একটা মন্ত্রীও ছিল, সেই জন্যে গান বাজনার জগৎটাই আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়াতে, তখন আমি দেখলাম আমাকে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় গান করে, উনি আমাকে ফোন করলেন, করে বললো, তোজনদা আমি ডায়েরি করেছি গড়িয়ার থানায়, আমি একটা প্রেস কনফারেন্স রাখছি, আপনাকে আসতে হবে। আমি বললাম, আসবো, যেটা সত্য সেটা সত্য বলবো, এর মধ্যে কোনো বানানো মিথ্যে কথা তো কিছু নেই, যেটা সত্যি কথা সেটা বলবো। স্যার, যে ইন্দ্রনীল সেন সবার চোখের মণি ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তার জন্য করুণা হয় আপনার, তার এই অবস্থা দেখে? আমি একটা কথা বলি, ইন্দ্রনীল সেন কিন্তু জীবনে কারোর কাছে গান শেখেনি, কোনো গানের তালিম নেয়নি, এবং যা রিমেক গান করেছে সব ও নিজের কোম্পানিতে, সব অন্য আর্টিস্টদের গান রিমেক করে সেগুলো হিট করিয়েছে। এবং ও যেহেতু চিফ মিনিস্টার, আগের চিফ মিনিস্টারের কাছের লোক ছিল বলে সব ক্লাব ওকে নিত, এবং অনেক অনেক টাকা দিয়ে নিত। কেন নিত? যেহেতু ও এই এই সময়, ওই সময়টায় একটা মন্ত্রীও ছিল, সেই জন্যেই ওকে সবাই এক্সপ্লয়েট করতো, এবং ও তাতে খুব অনেক বেশি কাজ পেত, অন্য আর্টিস্টরা কাজ পেতই না বলতে গেলে। স্যার, এই যে কে শিল্পী কে শিল্পী নয়, এই মাপকাঠিটা কি করে ঠিক হচ্ছে? দেখুন, কে শিল্পী নয়, এই মাপকাঠিটা করছি এই কারণে, একটা সময় ছিল, এখনও আছে, আমি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে প্রচুর শো করেছি, আমি মান্না দেকে নিয়ে প্রচুর শো করেছি, আমি শ্যামল মিত্রকে নিয়ে প্রচুর শো করেছি, এবং আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে আমি অনেক কাজ করেছি। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, লতা মঙ্গেশকরের জীবনের প্রথম বাংলা গান আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে, আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে লতার প্রথম বাংলা গান। এবং তারপরে উনি মোহাম্মদ রফির গান করেছিলেন, পাখিটার বুকে তীর মেরো না, তোমার নীল দোপাটি চোখ, শ্বেত দোপাটি হাসি। তো ন্যাচারালি আমি ওই ফ্যামিলি থেকে বিলং করেছি, গান বাজনাটা আমার রক্তে ছিল এবং এখনও আছে। সেই জন্যে আমি জানি যে ও কারোর কাছে কোনোদিন গান শেখেনি। গান না শিখে ও নিজে একটা কোম্পানি করেছিল, সেই কোম্পানিতেও নিজে অন্য আর্টিস্টের গান রিমেক করতো, করে বাজারে ছাড়তো, এবং খুব বিক্রি করে দেখাতো যে সিলভার জুবলি হয়েছে, বা গানটা খুব হিট করেছে। স্যার, একেবারে শেষ একটা প্রশ্ন, এখন তো সাধারণত এই প্রশ্নটাই উঠছে যে হঠাৎ পরিবর্তন হওয়ার পর কেন আপনারা অভিযোগ করছেন, আগে কেন করেননি? আগে করেনি, আগে লোকে সাহস পায়নি। তখন যেহেতু ও একটা মন্ত্রী ছিল, প্লাস ও একজন চিফ মিনিস্টারের কাছের লোক ছিল, সেই জন্য আমি বলে না, কেউ করতে সাহস পায়নি। এখন সবাই বলছে, সবাই করছে। সেটা কি ইন্দ্রনীল সেনের এটাই পতন, মানে উদ্ধত্তই কি পতনের কারণ বলতে পারি? ডেফিনেটলি, ডেফিনেটলি।